হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল নবজাগরণ একাডেমি। আমি কৌশিক স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বের সেকেন্ড পার্ট, যা বর্তমান পরীক্ষার প্যাটার্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। একদম নিশ্চিত আলোচিত তত্ত্বগুলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবেই। চলো এবার শুরু করা যাক। আমাদের প্রথম সংস্থা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার শর্ট ফর্ম এডিবি। এর প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে এবং এর হেডকোয়ার্টার হলো মানিলাতে। এর প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি হলো মাসাতো কান্দা এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 69। এবার জানবো এই সংস্থা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা সবাই এই তথ্যগুলোকে অবশ্যই নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও, যা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা চলো, এই এডিবি হলো এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কাজ করে থাকে। এই ব্যাংক দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করে, যার মধ্যে রয়েছে দারিদ্রতা কমানো, ঋণ অনুদান বা প্রযুক্তি সাহায্য প্রদান করা। অর্থাৎ এই ব্যাংক এই উক্ত সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে থাকে। এর বর্তমান সভাপতি একটু আগে আমরা জানলাম, মাসাতো কান্দা। তিনি 2024 সালের ফেব্রুয়ারিতে 11তম সভাপতি হিসাবে দায়িত্ব নেন। তিনি আবার এডিবি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও। এর পূর্বতম সভাপতি ছিলেন মাসাতসুগু আসাকাওয়া। তা চলো এর পরবর্তী সংস্থায় যাওয়া যাক। আমাদের পরবর্তী অর্গানাইজেশন হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এর শর্ট ফর্ম এনডিবি। প্রতিষ্ঠা হয়েছিল 2014 সালে। এর হেডকোয়ার্টার সাংহাই এবং এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো দিলমা রুসেফ। এর সদস্য সংখ্যা 11 জন। এবার জানবো এই সংস্থা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ব্যাংক ব্রিক্স দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত। এটি বহুমুখী উন্নয়ন ব্যাংক। আগে এটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি, অংশগ্রহণ ও অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করে তথা সাহায্য করে। এর বর্তমান সভাপতি দিলমা রুসেফ এবং ইনি প্রথম নারী প্রেসিডেন্ট। এর আগে কোনো নারী প্রেসিডেন্ট ছিল না। এটিও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী সংস্থা সার্ক, যার ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কর্পোরেশন। এই শর্ট ফর্মগুলিও খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন হিসেবে আসে। এর প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে। হেডকোয়ার্টার কাঠমান্ডুতে। প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো মোহাম্মদ গোলাম সারোয়ার এবং এর সদস্য সংখ্যা হলো 8। এবার জানবো এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এই তথ্যগুলি বন্ধুরা অবশ্যই নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট তুলে নিও। তা সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা, যা দক্ষিণ এশিয়ার 8টি সদস্য দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। এই দেশগুলি হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এর লক্ষ্য হলো সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়নকে উৎসাহিত করা। সার্কের কোনো সভাপতি নেই, পরিবর্তে এর একজন মহাসচিব আছেন, যিনি প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করে থাকেন। বাংলাদেশের গোলাম সারোয়ার 4 মার্চ 2023 সালে এই পদে বসেন। সম্প্রতি 2014 আর 16 সালে ভারত এই দায়িত্ব পালন করেছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী সংস্থা ASEM। এর ফুল ফর্ম এশিয়া ইউরোপ মিটিং। এর প্রতিষ্ঠা হয়েছিল 1996 সালে। হেডকোয়ার্টার ব্রাসেলস এবং এর সদস্য সংখ্যা 53। তাই এর সম্বন্ধে জানবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ASEM হলো এশিয়া ইউরোপ মিটিং, যা 1996 সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ফোরাম, যেখানে এশিয়া এবং ইউরোপের দেশগুলির মধ্যে বিভিন্ন বিষয় যেমন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তথা সহযোগিতাও করা হয়ে থাকে। এই গ্রুপে মোট 53টি সদস্য দেশ রয়েছে এবং বাংলাদেশ 2012 সালে এর সদস্যপদ লাভ করে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025 সালে আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রতিনিধি হবেন, কারণ এর নেতৃত্ব বারবার পরিবর্তিত হয়ে থাকে। যদিও ASEM এর কোনো একক সভাপতি নেই, 2025 সালে এর একটি উল্লেখযোগ্য সভা দক্ষিণ কোরিয়া দ্বারা আয়োজিত হয়েছিল, যেখানে ASEM এই সংস্থাটি গ্লোবাল এজিং সেন্টার, বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেমন সিলভিয়া পেরেল লেভিন এবং হিউন সে চো। এবার আমাদের পরবর্তী সংস্থা 15। এর প্রতিষ্ঠা হয়েছিল 1989 সালে। হেডকোয়ার্টার জেনেভাতে। এর সদস্য দেশ 18। এবার জানবো এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো বন্ধুরা এগুলো অবশ্যই
খাতায় নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময় লিখে সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার 15টি উন্নয়নশীল দেশের একটি আন্তঃসরকারি সংস্থা হলো এটি, যা 1989 সালে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নত দেশগুলির মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করার জন্য গঠিত হয়েছিল। এটি খুব গুরুত্বপূর্ণ। এর সদস্য 18টি দেশ, যেমন আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে এবং পেরু। এখানে প্রশ্ন হিসাবে আসতে পারে G15 সদস্য দেশ এর মধ্যে কোনটি নয়। তো এখান থেকে 3টি অপশান নিয়ে আরেকটি বাইরের অপশান দিয়ে দেবে, তাই বলে এটি অবশ্যই তোমরা দেখে নিও দেশগুলির নাম। G15 বলতে বোঝায় হচ্ছে পঞ্চদশ গোষ্ঠীর দেশ, অর্থাৎ 15টা দেশ এর মধ্যে রয়েছে। এটি একটি উন্নয়নশীল দেশগুলির একটা গোষ্ঠী। এর উদ্দেশ্য হলো সদস্য দেশগুলির মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং তাদের অর্থনৈতিক উন্নয়নকে আরও উৎসাহিত করা, যাতে তারা আরও বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করতে পারে। G15 কোনো নির্দিষ্ট রাষ্ট্রপতি নেই। 2010 সালে 14তম শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে শ্রীলঙ্কা G15 সভাপতিত্ব গ্রহণ করেন এবং তা বর্তমান সভাপতি। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর শর্ট ফর্ম WTO প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। এর হেডকোয়ার্টার জেনেভাতে। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো এনগোজি ওকোনজো আইওয়ালা। এটিও খুব গুরুত্বপূর্ণ এবং সদস্য সংখ্যা হলো 166। এবার জানবো এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। WTO হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্ব বাণিজ্য নিয়মকানুন ও নীতির তত্ত্বাবধান করে, অর্থাৎ বিভিন্ন নীতি নিয়ম এরা এনে থাকে। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করা, মসৃণ এবং অনুমানযোগ্য করা, অর্থাৎ সহজেই যাতে বিভিন্ন দেশগুলি হচ্ছে ব্যবসা বাণিজ্য করে যেতে পারে নিজেদের মধ্যে। WTOর দেশগুলোর মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ হলে তার নিষ্পত্তিতে এরাই সাহায্য করে থাকে। বর্তমানে এর 166টি সদস্য রয়েছে, যার মধ্যে সর্বশেষ আফগানিস্তান যুক্ত হয়েছে। এটাও সামনে আসা পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ। WTOর আগে শুল্ক ও বাণিজ্য বিষয়ক সংস্থা চুক্তি, যেটা গ্যাট নামে পরিচিত ছিল, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি ভিত্তি স্থাপন করেছিল। অর্থাৎ গ্যাটই প্রথম হচ্ছে বাণিজ্যের বিষয়ে একটা ভিত্তি স্থাপন করে। যেমন একটা বাড়ি যেমন একটা ভিতের উপর স্থাপিত হয়, তেমন ঠিক সেরমই গ্যাট চুক্তি হয়েছিল বিভিন্ন দেশের মধ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থার কোনো সভাপতি নেই। এর একজন মহাপরিচালক আছেন। বর্তমান মহাপরিচালক হলেন ডক্টর এনগোজি ওকোনজো আইওয়ালা এবং তিনি 1 সেপ্টেম্বর 2025 সাল থেকে দ্বিতীয় 4 বছর মেয়াদের জন্য তাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে। আমাদের পরবর্তী সংস্থা ইন্টারপোল। এর ফুল ফর্ম হলো দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে। এর হেডকোয়ার্টার লায়ন্স। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো ভলদেসি উরকুইজা এবং এর সদস্য 196। এবার জানবো ইন্টারপোল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক পুলিশি সংস্থা যা আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াই করে। সংস্থাটি হলো অপরাধীদের এবং অপরাধ তথ্যের জন্য ডেটাবেস পরিচালনা করে এবং বিভিন্ন দেশে তার তদন্তের জন্য ফরেনসিক বিশ্লেষণ ও পলাতক ব্যক্তিদের শনাক্তকরণে সাহায্য করে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হচ্ছে কোনো দেশের হচ্ছে কারাগার থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে চলে যায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিটিকে চিনে নিতে সহজে সাহায্য হয় এর দ্বারা, এই ডেটাবেস দ্বারা। অর্থাৎ যে কোনো দেশ সেই ব্যক্তিকে সহজে চিনে নিতে পারে। এর সদস্য দেশগুলির মধ্যে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন আঙুলের ছাপ, DNA প্রোফাইল এবং মুখের ছবি আদান প্রদানে তথ্য বিনিময় করে এরা। এর ফলে হচ্ছে এই সংস্থার সদস্য দেশগুলির মধ্যে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কিত তথ্য, যেমন আঙুলের ছাপ, DNA প্রোফাইল এবং মুখের ছবি আদান প্রদান তথ্য বিনিময় করে থাকে। এর ফলে সহজে ওই ব্যক্তিটিকে সহজে চিনে নেওয়া। 19টি পুলিশ ডেটাবেস পরিচালনা করে, যেখানে অপরাধের সঙ্গে সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা হয় এবং সদস্য দেশগুলো এতে প্রবেশ করতে পারে এবং সেখানে থেকে তারা তাদের প্রয়োজনীয় যে তথ্য সেগুলো পেয়ে থাকে উক্ত ব্যক্তিটির সম্বন্ধে। অপরাধ তদন্তে সাহায্য করা, যেমন ফরেনসিক ও বিশ্লেষণমূলক সাহায্য প্রদান। এছাড়া পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করে, যাতে তারা দক্ষতার সাথে সহজেই কাজকর্ম করতে পারে এবং অপরাধীদের সহজে আইডেন্টিফাই করে তাদের ধরতে পারে। ইন্টারপোলের বর্তমান মহাসচিব হলেন ভালদেসি উরকুইজা, যিনি একজন ব্রাজিলীয় পুলিশ কমিশনার এবং 2024 সালের নভেম্বরে এই পদে নিযুক্ত হন। এটি সামনে থাকা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, শর্ট ফর্ম EU। এর প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে। হেডকোয়ার্টার ব্রাসেলস। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো উরসুলা ভন ডার লেইন এবং সদস্য সংখ্যা 27। এবার জানবো এই সংস্থা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইউরোপের 27টি সদস্য দেশের একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক ইউনিয়ন।
এটি একটি একক বাজার পরিচালনা করে এবং এর অনেক সদস্য দেশ ইউরোকে সাধারণ মুদ্রা হিসেবে ব্যবহার করে। অর্থাৎ এটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যারা, তারা হচ্ছে কোন মুদ্রাকে এরা সাধারণ মুদ্রা হিসেবে ব্যবহার করে, সেটা হলো হচ্ছে ইউরো। এর প্রধান উদ্দেশ্য হলো ইউরোপে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে বৃদ্ধি করা। ইউরোপীয় ইউনিয়নের কোনো একজন একক রাষ্ট্রপতি নেই, তবে বিভিন্ন সংস্থার প্রধানরা আছেন। ইউরোপীয় কমিশনের সভাপতি হলেন উর্সুলা ভন ডার লেইন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হলেন আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হলেন রবার্টা মেটসোলা। এই তিনটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ সামনে থাকা যে কোনো পরীক্ষার জন্য। এটা তোমরা অবশ্যই বন্ধুরা নোট ডাউন করে নিও। এর পরবর্তী সংস্থা ইউএনএইচসিআর, যার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এর প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। এর হেডকোয়ার্টার জেনেভা। এর প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো ফিলিপ্পো গ্রান্ডি এবং এর সদস্য 135। এবার জানবো এই সংস্থা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইউএনএইচসিআর বলতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে বোঝায়, যা শরণার্থীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে থাকে। এর পরবর্তী সংস্থা ওপেক, যার ফুল ফর্ম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর প্রতিষ্ঠা হয়েছিল 1960 সালে, হেডকোয়ার্টার ভিয়েনা। এর প্রেসিডেন্ট হেথাম আল গাইস এবং এর সদস্য 12। এবার জানবো এই সংস্থার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওপেক, যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা, এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যা সদস্য দেশগুলির পেট্রোলিয়াম নীতির মধ্যে সমন্বয় করে এবং বিশ্ববাজারে তেলের দাম যাতে একটা ব্যালেন্স অবস্থায় থাকে সেটাতে এরা চেষ্টা করে থাকে। এটি 1960 সালের বাগদাদ সম্মেলনে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ, কোন কোন দেশ নিয়ে প্রথমে গঠিত হয়েছিল। ওপেকের মূল লক্ষ্য হলো তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করা এবং স্থিতিশীল মূল্য নিশ্চিত করা, যাতে এটা ব্যালেন্স অবস্থায় দামটা থাকে। পাশাপাশি তেল সরবরাহ করা এবং সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতাকে বাড়ানো, তেল উৎপাদনকারী দেশগুলোকে স্বার্থ রক্ষা করা এবং সদস্য দেশগুলিকে কারিগরি এবং অর্থনৈতিক সাহায্য প্রদান করা হলো এর মেন উদ্দেশ্য বা মেন কাজ। বলেছে 2025 সালের জন্যে হেথাম আল গাইস ওপেকের সেক্রেটারি জেনারেল থাকবেন, যিনি 1 আগস্ট 2022 সাল থেকে এই পদে আছেন এবং 2023 সালের ডিসেম্বর মাসে আরও 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত হন। ওপেকের বর্তমান প্রয়োজক হলেন ইরানের তেলমন্ত্রী মহাসেন পানেহজাদ, যিনি 2025 সালের জন্য এই পদে নির্বাচিত হন। এবারের পরবর্তী সংস্থা এনওএন, অ্যালাইন্ড মুভমেন্ট, যার শর্ট ফর্ম এনএম। এর প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে, হেডকোয়ার্টার জাকার্তাতে। প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো ইলহাম আলিয়েভ। এর সদস্য 120। এবার জানবো এই সংস্থা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই জোট নিরপেক্ষ আন্দোলন এনএএম হলো 120টি সদস্য দেশের একটি জোট, যারা কোনো প্রধান শক্তি ব্লকের সাথে জোটবদ্ধ নয়। এটি ঠান্ডা যুদ্ধের যে সময়কাল অর্থাৎ 1961 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রোজ টিটো এবং মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের। এই তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ের জন্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসাবে আসতে পারে। ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমা এবং পশ্চিমা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্ব বলতে সোভিয়েত ইউনিয়নের কথা বোঝানো হয়েছে। এই ব্লকের মধ্যে বিভাজনকে প্রত্যাখ্যান করা হয় এবং বিশ্ব রাজনীতিতে একটি স্বাধীন পথ তৈরি করা হয়। সদস্য দেশগুলির স্বার্থ রক্ষা করে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করা ছিল এই এনএম এর প্রধান উদ্দেশ্য। পরবর্তী সংস্থা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর প্রতিষ্ঠা হয়েছিল 1965 সালে, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হলো আচিম স্টেইনার। এবার জানবো এই সংস্থা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি হলো জাতিসংঘের একটি সংস্থা যা দারিদ্রতা দূরীকরণ এবং টেকসই এবং অর্থাৎ মজবুত অর্থনীতি এবং মানব উন্নয়নে দেশগুলিকে সাহায্য করে থাকে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এবং এটি 170টিরও বেশি দেশে অফিস পরিচালনা করে থাকে। অর্থাৎ এদের 170টি দেশে এদের অফিস রয়েছে। ইউএনডিপি সম্পদের পরিকল্পিত ব্যবহার করে এবং সম্পদ আহরণে সাহায্য করে থাকে, যার লক্ষ্য হলো দারিদ্রতা কীভাবে কমানো যায় এবং এটা স্ট্রং এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে গড়ে তোলা যায় এবং মানব সম্পদের কীভাবে উন্নয়ন ঘটানো যায় সেটা সবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন সরকারি স্কিমে শ্রমিকদের সহায়তা করার জন্য প্রকল্প পরিচালনা করে থাকে, যেমন বর্জ্য বিভাজন অর্থাৎ যে সমস্ত ওয়েস্টেজ যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো আলাদা করা এবং শ্রমিকদের সাহায্য করে থাকে।
এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন আচিম স্টেইনার, যিনি প্রশাসক হিসাবে এই পদটি অলঙ্কৃত করেন। তিনি 2019 সাল থেকে এই পদে আছেন এবং এর আগে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিনি ইউএনডিপি এর কার্যক্রম পরিচালনা করেন এবং বিশ্বব্যাপী দারিদ্রতা কীভাবে দূর করা যায় এবং মানুষের সর্বশেষ কীভাবে উন্নতি করা যায় সেই হিসাবে সে কাজ করে থাকেন। আচিম স্টেইনার জার্মানি ও ব্রাজিলের নাগরিক এবং তিনি পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাজে তার দীর্ঘ অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত। তা চলো আজকে এই পর্যন্ত, আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। মন দিয়ে পড়াশোনা করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে।